আপনারা অ্যাচিভমেন্টটা কতটুকু হয়েছে, তার শেয়ার বা টাকার মূল্যে, এটা কিন্তু সাধারণ আমি যেমন একটু বলি, যেমন ইসলামী ব্যাংকের কথাই বললাম যে ওখানে প্রায় 12 থেকে 15,000 কোটি টাকার শেয়ার ওখানে পাবো। এইভাবে বিভিন্ন ব্যাংকের বিভিন্ন আকারের শেয়ার জব্দ করা আছে, সেগুলো আমরা পাবো। অর্থ আছে, বেশ একটা সাইজেবল অ্যামাউন্টের অর্থ আছে আমাদের ব্যাংকিং খাতে, যেটাকে ফ্রিজ করে রাখা আছে। কিন্তু আমি কোনো টাকার অঙ্ক বলবো না, এই জন্য যে এগুলো তো বিচারাধীন বিষয়। যখন বিচারক রায় দিবেন যে এটাকে আমরা জব্দ করে আমরা নিয়ে নিতে পারবো, তখনই আমরা টাকার অঙ্কটা বলতে পারবো। এক্স্যাক্টলি স্যার, আমি ওবায়দুল্লাহ রনি। আচ্ছা, আজকের মিটিংয়ে কিন্তু একটা ফিগার এসছে, মানে আজকের মিটিংয়ে নাজমা মোবারক আমাদের ব্যাংকিং সেক্রেটারি, উনি কয়েকটা ফিগার দিয়েছেন। উনি বলেছেন যে সোফার যে অ্যাটাচমেন্ট হয়েছে স্থাবর সম্পত্তি, সেটার পরিমাণ হচ্ছে কোটি টাকায়। আভ্যন্তরীণ হচ্ছে 1,30,758 কোটি .7 কোটি টাকা আর কি, 1,30,758.7 কোটি টাকা। আর হচ্ছে মিলিয়ন ডলারে আছে, যেটা বৈদেশিক অ্যাটাচমেন্ট হয়েছে 164.03 মিলিয়ন ডলার। আর অস্থাবর সম্পত্তি যেটা ফ্রিজিং হয়েছে, এটা অস্থাবর সম্পত্তি হচ্ছে 42,614.27 কোটি টাকা। আর মিলিয়ন ডলারে সেটা হচ্ছে যে 20.78। এগুলো হচ্ছে ফ্রিজিং, এটা হলো সেকেন্ডটা। প্রথমটা হলো অ্যাটাচমেন্ট, আমরা যেটা বললাম 1,30,758.7 ও 7 কোটি টাকা এবং মিলিয়ন ডলার। আর বিদেশে হচ্ছে 164, এটা হচ্ছে অ্যাটাচমেন্ট। আর পরে আমি যে ফিগারটা দিলাম ফ্রিজিং অস্থাবর সম্পত্তি, সেটা হচ্ছে 42,614.27 কোটি টাকা। আর মিলিয়ন ডলারের সেটা হচ্ছে 20.78, এটা হচ্ছে বিদেশে। আর আরেকটা হচ্ছে আর 42,614.27টা হচ্ছে আভ্যন্তরীণ। থ্যাংক ইউ। আমি ওবায়দুল্লাহ রনি, সমকাল পত্রিকায় কাজ করি। আমার দুইটা কোশ্চেন স্যার। আপনার কাছে একটা কোশ্চেন হলো যে এই আপনাদের টেনিয়রে আসলে এই বিষয়গুলো আপনারা এই ফান্ডটা গঠন করে যেতে পারবেন কিনা, এইটা আপনারা একটু স্পষ্ট করবেন। আরেকটা হলো শফিক ভাইয়ের কাছে আমার একটা কোশ্চেন, সেটা হলো যে নগদ নিয়ে যে সিচুয়েশনটা তৈরি হয়েছে, তো ধরেন এখানে কি প্যারালাল একটা গভর্নমেন্ট কাজ করছে কিনা? কারণ দেখা যাচ্ছে যে বেশ কিছু ঘটনা আমরা দেখেছি, বিশেষ করে ব্যাংকিং ইস্যুতে, যে এখানে বিএনপিপন্থী কিছু আইনজীবী মানে ওই পক্ষের হয়ে লড়ছে এবং তাদের পক্ষে রায় যাচ্ছে। তো বাংলাদেশ ব্যাংক যেটা উদ্বেগ জানিয়ে ইতিমধ্যে একটি প্রেস ব্রিফিং করেছে, গভর্নর স্যারও কালকে কথা বলেছেন, আপনারা একটা মিটিং করেছেন। তো নগদের মতো এরকম একটা প্রতিষ্ঠান, যেটা আসলে আমরা জানি ওই সময় অনেক রিপোর্ট হয়েছে, আমরাও রিপোর্ট করেছি, সেটি হলো যে একদম অবৈধ এবং মানে অনৈতিক উপায়ে গড়ে ওঠা একটা প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ যদি যারা এতদিন মানে যারা পলাতক তারা নিতে পারে, তাহলে অন্য যে কোনো প্রতিষ্ঠানে এরকম ঘটনা ঘটবে কিনা, বা এই আসলে প্যারালাল কোনো গভর্নমেন্ট কাজ করছে কিনা, এটা আপনি একটু বলবেন। প্রথমটা ব্যাপারে আমি একটু বলি। আমরা মনে করি যে এই ফান্ডটা আমরা গঠন করে যেতে পারবো না, এটার ব্যবহারও আমরা করে যেতে পারবো। কারণ হচ্ছে যে এই টাকাটা সরকারের হাতেই আছে, জব্দ করা আছে। এটা এখন আইনগত প্রক্রিয়াটা শুধু শেষ করতে পারলেই দ্রুততার সাথে, আমরা যদি কোনো আইনগত পরিবর্তনও করে ফেলতে হয়, দ্রুত করে আমরা এই ফান্ডটাকে হস্তান্তর করবো সরকারের কাছে। সরকারের কাছে হস্তান্তর হলে সেটা সরকারি হোক বা বাংলাদেশ ব্যাংক হোক, যেই হোক না কেন, সরকারের এই ফান্ডটাকে তখন যথোপযুক্ত ব্যবহার করবে। ব্যাংকিং খাতের যদি সংশ্লিষ্ট হয় ফান্ডটা, তাহলে ব্যাংকিং খাতকেই সুগঠন করার জন্য আমাদের ব্যাংক রেজলিউশন অ্যাক্টের কনটেক্সটে নতুন বিনিয়োগকারী আনতে হবে, তাদের সাথে কথাবার্তা বলে আমরা এই শেয়ারগুলো তাদের কাছে হস্তান্তর করে তাদের কাছ থেকে আমরা ক্যাপিটাল নিতে পারবো, ব্যাংকগুলোকে রিক্যাপিটালাইজ করতে পারবো। এই কাজটা আমরা করে যেতে পারবো বলে আমরা আশা করি। এটা করা সম্ভব বহুলাংশে, তবে এটা চলমান প্রক্রিয়া, পরবর্তী সরকারকে এটা চালিয়ে যেতে হবে, সেটাও আমরা আশা করি তারা করবে। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমার নাম মুস্তফা মল্লিক। আপনার সেকেন্ড কোশ্চেনের উত্তর হচ্ছে, দেখেন এই পুরো বিষয়টা আদালতের এখতিয়ারভুক্ত।
আদালত তার মতো করে এই বিষয়টা দেখছে, এবং আমাদের তরফ থেকে যে কাজগুলো করার দরকার, সেটা সেন্ট্রাল ব্যাংকে যে কাজগুলো দরকার ওনারা প্রত্যেকটা কাজ করেছেন, এবং এটা উনি একটু আগেই জানিয়েছেন যে কি মুভ অলরেডি নেওয়া হয়েছে। এটা আদালতের বিষয়ে, আমরা এই বিষয়ে আসলে কমেন্ট করতে পারছি না। থ্যাংক ইউ। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমার নাম মোস্তফা মল্লিক, আমি চ্যানেল আই আছি। স্যার আমার প্রশ্নটা হচ্ছে যে আপনারা বলছেন যে সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য সহ বিশ্বের নানা প্রান্তের সরকার এবং যারা ফাইন্যান্সিয়াল এই বিষয়গুলো দেখে কথা বলেছেন, এরকম দেশ হচ্ছে কতগুলো, এবং আর একটা চ্যালেঞ্জ আছে কিনা অবৈধ টাকা দিয়ে অনেকেই পাসপোর্ট ক্রয় করে সেই দেশের নাগরিকত্ব অর্জন করেছেন, সুতরাং ওই দেশ তার নাগরিকের ব্যাপারে আপনাদের কতটা সহায়তা করবে, এটা কোনো চ্যালেঞ্জ মনে করছেন কিনা? ধন্যবাদ স্যার। দেখুন, আমি যেটা বললাম আগেও যে আমরা আমাদের ইন্টারেস্টেড কান্ট্রি কোনগুলো, আমাদের ইন্টারেস্টেড কান্ট্রি হচ্ছে ইউকে আমাদের সর্বাত্মক সহায়তা দিচ্ছে, তাদের পার্লামেন্টারি কমিটি আমাদের সহায়তা দিচ্ছে, তাদের এনজিওরা সহায়তা দিচ্ছে, ফাইন্যান্সিয়াল টাইমস আমাদেরকে সহায়তা দিচ্ছে, অন্যান্য পত্রিকা আমাদেরকে বিভিন্ন আর্টিকেল লিখে আমাদেরকে সহায়তা দিচ্ছে। আমরা যদি দেখি আমেরিকান, সেখানেও আমরা সহায়তা পাচ্ছি। আমাদের আরেকটা দেশ হচ্ছে কানাডা, আমাদের একটা দেশ হচ্ছে ইউএই এবং সিঙ্গাপুর। তো সিঙ্গাপুর সরকারের সাথেও আমরা আলোচনা করেছি, তাদের যে অ্যাম্বাসেডার আসেন তার সাথে আমাদের কথা হয়েছে, এবং আমরা যেটা চাচ্ছি যে যদি ওনারা বলেছেন সুস্পষ্টভাবে যে সিঙ্গাপুরের সরকার এই বিষয়ে খুবই সেন্সিটিভ, যদি আমরা প্রমাণ করতে পারি যে আসলে আমাদের টাকা নিয়েই তারা এটা করেছেন এবং টাকাটা ইলিগাল তারা নিয়েছেন, তাহলে হয়তো তারা এই ব্যাপারে ইভেন নাগরিকত্ব তারা ক্যান্সেল করতে পারে, এটা সম্ভাবনাটা আছে। আর তবে এটা প্রমাণ করার দায়ভার আমাদের উপর, এটা এইভাবেই আছে। আমরা এটাকে আরেকটু পলিটিক্যালি সেন্সিটিভ করার চেষ্টা করছি। আমরা চাচ্ছি গণমাধ্যম, লোকাল ওইখানকার গণমাধ্যম, ব্রিটিশ গণমাধ্যম, ইউএই গণমাধ্যমের মাধ্যমে আমাদের পক্ষে হয়ে প্রচারণা করানো, এবং সেটা যদি আমরা সাকসেসফুল করতে পারি পলিটিক্যাল প্রেশারটা আমরা বাড়াতে পারবো। পলিটিক্যাল প্রেশারটা বাড়ালে পরে এবং সাথে যদি আমরা যথাযথ প্রমাণ দিতে পারি, আমরা ইনশাল্লাহ সাকসেসফুল হতে পারবো।